ব্যবসায়িক জীবনের আগেই এই রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আমি ঢাকা কলেজের ছাত্র, ওই অবস্থানটা দেখা তখন আমার মন চায় না যে আমি রাজনীতি করি। আর যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ ছিলাম না, 6 তারিখ পর্যন্ত পুরোপুরি আমি রাস্তায় ছিলাম। স্যার এই বয়সে? হ্যাঁ, এই বয়সও। আমাদের সম্পদ আরেকজন নিবে কে? কারাই 30 লক্ষ। 7ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কণ্ঠস্বর যখন আবার শুনতে পেলাম, বাংলাদেশটা আবার ঘুরে দাঁড়ালো। আপনি চিন্তা করেন, যদি ওনার সবাই চোর না হয় তাহলে উনি কেন বললো যে চোরে খুনি? সিমলা চুক্তিতে কিন্তু আমাদের কোনো ব্যাপার ছিল না। জি, এই যে 30 লক্ষ ন্যারেটিভটা যেটা শেখ মুজিবুর রহমান বললেন, উনি মারা গেলেন, তারপর জিয়া রহমান টেক ওভার করলেন, এরশাদ সাহেবের পরে দেন আবার বিএনপি সরকার ক্ষমতায় আসলো। বিএনপি সরকার তো স্যার 1990 থেকে মোটামুটি 95 এবং 1 থেকে 6 এই সময়টাতেও ছিল। আওয়ামী লীগের রেজিমটা যদি বাদ দেই, ওনারা এই ন্যারেটিভ এস্টাবলিশ করতেই চেয়েছেন বহু সময় ধরে বিভিন্নভাবে। স্যার এটা নিয়ে আগে কথা শুনি না। যেমন ধরেন, আপনি যদি 70-এর নির্বাচনটা ধরেন, জি, এটা কিন্তু আওয়ামী লীগ এককভাবে একই নির্বাচনটা করছে, অন্য কোনো দল কিন্তু নির্বাচন করে নাই। 83-তে গিয়ে আমি যখন এসে বাবা টেক ওভার করলো, তখন আমি বিজনেসে মনোনিবেশ করলাম। আমার ব্যবসাটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। উনি কিন্তু কোনো ভোটে না, কোনো মতাদর্শে না, কোনো নেগোসিয়েশনে না, উনি একেই হঠাৎ করে এই দেশের রাষ্ট্রপতি। কিন্তু এই 1 মার্ডার হয়ে গেল 7 মার্ডার। তার খালকাটা কর্মসূচি, 19 দফা কর্মসূচি, এগুলো বেশ চমৎকার লাগলো। এবং জাসদকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী তৈরি করা হলো। উনি তো 19 তারিখে জেনে গেছিল যে উনি উৎখাত হবেন। 70 দেখলাম, 71 দেখলাম, মুক্তিযুদ্ধ দেখলাম। এখন শুনতেছি তারা নাকি সাহায্য সহযোগিতা করছে, তারা বিএনপি করতো, ইত্যাদি ইত্যাদি। বাবু স্যারের ভাই, যেটা তার বড় ভাই যিনি ছিলেন, উনি ছিলেন অ্যাকচুয়ালি এই অরিজিনাল রাজনীতিবিদ। মাল যেগুলো আসছে বাংলাদেশে, এইড হিসাবে যেগুলো আসছে, এগুলো ম্যাক্সিমাম এই জায়গা থেকে পাচার হয়ে গেছে ইন্ডিয়াতে। তারা আমাদের সহযোগিতা করছে, সহযোগিতার পর চলে যাবে। কিন্তু তারাই হয়ে গেল মূল ব্যাপারটা। একটা মানুষ 9টা মাস যুদ্ধ করলো। উনি শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিদেরকে এই মালপত্র নিয়ে যাওয়াটাকে বাধা দেওয়ার কারণে ওনাকে আটক করা হইল, একটা সেক্টর কমান্ডারকে। অর্থনীতি দেখেন তাহলে দেখবেন একটা ট্রিমেন্ডাস ঘটনা কিন্তু এই জায়গাতে ঘটাইছে। এই নুর হোসেন কিন্তু একটা টোকাই ছিল। 6 তারিখে 5 তারিখে চলে আসলো কিভাবে? আগের রাতে চলে আসলো কিভাবে? জেলখানা তো ওদেরকে রাখা উচিত, তাহলে ওরা বুঝতো যে ওই কষ্ট, গুমট বাঁধা নির্জন একটা জায়গা কতটুকু কষ্ট, এটা বুঝতো। এটা কিন্তু শেখ হাসিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে এটা দেখাইছে। রাজনীতির ডামাডোল ইতোমধ্যেই বাজা শুরু হয়েছে। আমরা জেনে গেছি কোন মাসে নির্বাচন। যদিও নির্বাচন নিয়ে কিছু কিছু সংশয় আছে, কিন্তু মোটা দাগে আমরা জানি সামনের বছর ফেব্রুয়ারিতে নির্বাচন। তার মানে খুব বেশি দিন নেই। কারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকেও মোটামুটি জানা যাচ্ছে এবং তারা জনসংযোগ করছেন, কথা বলছেন। আমরাও সালমান শোয়ের পক্ষ থেকে সেই মানুষগুলোর সাথে কথা বলতে চাই যারা আগামী নির্বাচনে আপনাদের দুয়ারে যাবেন, আপনাদের ভোট চাইবেন। কেন আপনি তাদেরকে ভোট দেবেন, হয়তো সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের এই শোয়ের মাধ্যমে জানা যাবে। আজকে আমরা একজন চমৎকার মানুষকে পেয়েছি, যিনি নারায়ণগঞ্জ 5 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন এবং তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এবং এই মানুষটাকে সাথে আজকে কথা বলতে পারাটা আমার জন্য অসাধারণ। স্যার, আমরা খুব প্রাউড ফিল করছি যে আপনার মতো একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ীর সাথে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনাদের দর্শক যারা আছে, শ্রোতা যারা আছে, তাদের সবাইকে ধন্যবাদ। স্যার, শুরুতেই বলছিলাম যে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রাজনীতির সাথে স্যার আপনার সম্পর্কটা কীরকম, কতটা পুরনো, একদম নতুন, কীরকম একটু যদি জানি? না, একেবারে নতুন না। আমার ব্যবসায়িক জীবনের আগেই এই রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আমার রাজনীতিটা তখন থেকে শুরু। ইট ওয়াজ ইন 1977, যখন শেখ মুজিবুর রহমান 15 আগস্টে যখন নিহত হলো। তার পরবর্তী সময়টাতে একটা ক্রুশিয়াল সময় গেছে 7ই নভেম্বর পর্যন্ত। জি, 7ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কণ্ঠস্বর যখন আবার শুনতে পেলাম,
তো বাংলাদেশটা আবার ঘুরে দাঁড়ালো ইন মাই সেন্স। তখন চিন্তা করলাম যে এই কণ্ঠস্বরটা তো আরও একবার শুনছি, সেটা 1971 কালুরঘাট বেতারকেন্দ্র থেকে হাই মেজর জিয়া। জি। তো সেই স্বাধীনতার ঘোষক আবার 7ই নভেম্বর আবার জেগে উঠল, তার পরবর্তী পর্যায়ে তার কার্যক্রম এবং তার খালকাটা কর্মসূচি, 19 দফা কর্মসূচি, এগুলো বেশ চমৎকার লাগলো এবং ওই জায়গাতে জয়েন করলাম, খালকাটা কর্মসূচি জয়েন করলাম। সে সময়টা কি স্যার আপনি মানে নিশ্চয় পড়াশোনা করতেন হয়তো ওই সময়টায়? আমি পড়ি তখন আমি অলমোস্ট কলেজের একদম শেষ প্রান্তে। আমি ঢাকা কলেজের ছাত্র, আমি 73-তে ঢাকা কলেজে ভর্তি হয়েছি। তো তখন আমার প্রিন্সিপাল ছিলেন তখন আবুল কালাম আজাদ স্যার। তো ওই সময়কালে আমি ভর্তি। তো আমি অ্যাকচুয়ালি এটা বলতে পারেন যে তখন তেলে রাজনীতি স্টার্ট করে নেই কেন ওই সময়কালটাতে, মানে 73 73-এর 71-এর পরবর্তী পর্যায়ে। 71-এ তো মোটামুটি আমি বেশ মোটামুটি বুঝি আর কি সবকিছু। 69-ও বুঝি, 70-ও দেখলাম, 71 দেখলাম, মুক্তিযুদ্ধ দেখলাম। তো তার পরবর্তী পর্যায়ে ফেব্রুয়ারির পরে যখন স্বঘোষিত প্রেসিডেন্ট হইল শেখ মুজিবুর রহমান, এটা তো নিশ্চয়ই আপনাদের জানা আছে। উনি কিন্তু কোনো ভোটে না, কোনো মতাদর্শে না, কোনো নেগোসিয়েশনে না, উনি একেই হঠাৎ করে এই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হলো। স্যার একটু জিজ্ঞেস করি, ওই সময় কি বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল ছিল ওই সময়, হয়তো এত না কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল ছিল, কিন্তু তাদের মধ্যে কি কোনো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং, একসাথে বসা কিছুই হয় নাই? কিছু হয় না, কারোর সাথেই কোনো কিছু হয় না। যেমন ধরেন আপনি যদি 70-এর নির্বাচনটা ধরেন, এটা কিন্তু আওয়ামী লীগ এককভাবে একাই নির্বাচনটা করছে, অন্য কোনো দল কিন্তু নির্বাচন করে নাই। ঠিক আছে, এই জায়গায় তো পলিটিক্যাল অনেক কিছু থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। আমি যেই কথা থেকে শুরু করতে চাইছিলাম অ্যাকচুয়ালি সেটা হলো যে 72 পরবর্তী যে অবস্থানটা, মানে নিজেরাই সবকিছু করে ফেলা, মানে একক দেশটা তাদের নিজের, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা এই জায়গায় ছিল না, সবাই ছিল ভারতে, তারা এসা মুক্তিযুদ্ধরা চলে গেল যার যার স্ব স্থানে। যে কৃষক ছিল সে চলে গেল মাঠে, যে আর্মি ছিল সে চলে গেল ক্যান্টনমেন্টে। পরবর্তী পর্যায়ে জাসদ তৈরি হইল এবং জাসদকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী তৈরি করা হলো। এই যে নির্যাতনগুলো, এগুলো তো চোখের সামনে দেখছি। আর বিশেষ করে আমি যেহেতু ঢাকা কলেজে পড়ছি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, তখন মনে করেন এগুলো আমি মানে কোনো ইতিহাসের বইয়ে অনেক কিছু লেখা আছে, বাট আমি আমার নিজের স্বচক্ষে দেখা যেটা ইতিহাস, আমি আপনাকে সেই ইতিহাসটা বলতেছি। তো ওই সময়কালের যে দুঃশাসন এগুলো আমার মোটেই ভালো লাগে না। আমার ওই অল্প বয়সটাতে, যে বয়সটাতে সাধারণত আপনার ইন্টারমিডিয়েট থেকে শুরু হয় একটা ছাত্র জীবনের, ছাত্র রাজনীতি করা ইত্যাদি, তো তখন আমার এটা মন চায় নাই। ওই অবস্থানটা দেখা তখন আমার মন চায় না যে আমি রাজনীতি করি। আর যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ ছিলাম না, আর তারপর আমি ওই জায়গাতে যাইনি। স্যার কিন্তু আমি এটা চোখে দেখছি যে তাদের দুঃশাসনটা। একটু ছোট্ট করে স্যার, 1974 সালে যে দুর্ভিক্ষটা হইল, ওই সময়টার বাংলাদেশের সিচুয়েশন আপনি আপনার চোখে কি দেখেছিলেন? খুবই খারাপ, খুবই খারাপ। আপনি দেখেন, যদি আপনি চিন্তা করেন, এটা শেখ মুজিব নিজেই কিন্তু বিভিন্ন বক্তৃতায় বলছে যে আমার কম্বলটা কই, 7.5 কোটি কম্বল, আমার কম্বল সবাই পেল টাকার খনি, আমি চোরের খনি পাইলাম, এরকম কিছু। আমি সবাই পেল স্বর্ণের খনি, আমি পেলাম টাকার চোরের খনি। তো এই যে কথাগুলো, এগুলো তো ওনার মুখের কথা, এগুলো তো আমার নিজের কোনো কথা না। তো এটা আপনি চিন্তা করেন, যদি ওনার সবাই চোর না হয় তাহলে উনি কেন বললো যে চোরের খনি? ওনার কম্বলটা যদি উনি না পেয়ে থাকে, এই কম্বলটা গেল কোথায়? তখন এই অভাবটা কেন হইল? এটা আপনার মানে দুর্ভিক্ষের যে প্রশ্নটা, দুর্ভিক্ষের প্রশ্নটা এই জায়গা থেকে আসে। তখন যত মাল যেগুলো আসছে বাংলাদেশে এইড হিসাবে যেগুলো আসছে, এগুলো ম্যাক্সিমাম এই জায়গা থেকে পাচার হয়ে গেছে ইন্ডিয়াতে। যার জন্য দেখেন চাটার দল, চোরের দল, নানাবিধ কথা বলা আছে। ওই সময় শেখ মুজিবের
ভাষণে বলা আছে, ব্ল্যাক মার্কেটের কথা বলা আছে, এইসব চোরের কথা বলা আছে, এগুলো দেখেন আপনার সবসময় ওই বক্তৃতার মধ্যে এগুলো পাবেন। স্যার ওই সময় যে এরকম কথা আমরা এখন শুনছি, আগে হয়তো খুব বেশি কথা বলার সুযোগ ছিল না এগুলো, যে ইন্ডিয়ান আর্মি যারা এই দেশে এসেছিল তারা অনেক রকম জিনিসপত্র লুট করে নিয়ে গিয়েছিল। এগুলো বিভিন্ন বই আছে, আপনি দেখবেন। রাইট, মানে এটা নিয়ে খুব বেশি ইন্ডিয়ান যারা সোলজার ছিল, যারা বড় বড় পদে ছিল, জি, তাদেরই কিন্তু অনেক বইয়ে এইসব কথাগুলো লেখা আছে। মানে স্যার আপনি উপরন্তু কি দেখেছিলেন ওই আমি সময়? বলতেছি, উপরন্তু মনে করেন মেজর জলিল যেটা একটা সেক্টর কমান্ডার, জি, তো সেক্টর কমান্ডার কিন্তু প্রথম মানে রাজবন্দী হয় বাংলাদেশে এই সেক্টর কমান্ডার মেজর জলিল। এবং এই যে রমনা বটমূলে, যেটা এখন রমনা থানা, জি, এই জায়গায় কিন্তু উনি বন্দী ছিলেন। ঠিক আছে, তো একটা মানুষ 9টা মাস যুদ্ধ করলো। উনি শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিদেরকে এই মালপত্র নিয়ে যাওয়াটাকে বাধা দেওয়ার কারণে ওনাকে আটক করা হইল, একটা সেক্টর কমান্ডারকে। আপনি চিন্তা করেন, তখন সবার হাতে আর্মস আছে, তো তারপরেও তারে এই জায়গাতে বন্দি করা হলো। তো এতেই তো বোঝা যায় যে লুটপাটের ধারাটা কি। ধরেন আপনি যে কথাটা বলেন যে আমি কি দেখছি, জি, তা আমি দেখছি যে ওদেরকে যখন প্রত্যেকটা স্টেশনে ওরা কিন্তু আর্মস রেখে গেছে, আর্মস কিন্তু ওরা নিয়ে যায় নাই। এই সমস্ত আর্মসগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মিরা ওরা কিন্তু টেক ওভার করছে প্রত্যেকটা জায়গাতে। হুম হুম আর নারায়ণগঞ্জে যেসব জায়গাতে পাকিস্তানি আর্মির ক্যাম্প ছিল, হুম হুম সেগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মিরা কিন্তু সেটা ক্যাপচার করছে। ওরা ওদের নিজস্ব রাস্তাতে রাখছে। তো এটা এটা করাতে এই আর্মসগুলো কিন্তু ওরাই নিয়ে গেছে, ওরাই নিয়ে জমা করছে একটা জায়গাতে। হুম পরবর্তী পর্যায়ে ট্যাঙ্ক ট্যাঙ্ক হাবি জাবি যা কিছু ছিল আমাদের, মানে আর্মসের নেমুনেশন, হুম এটা নিয়ে গেছে। হুম তারপরে মনে করেন যে কোকারেজ থেকে নিয়ে যা কিছু আছে, ফ্রিজ, হুম টেলিভিশন, হুম যেটা ওদের অনেকের বইয়ে লেখা আছে যে আমরা স্বপ্ন কল্পনা করি নাই যে ইস্ট পাকিস্তানে এই ধরনের জিনিস ইউজ করে কেউ। এই ছিল তদানীন্তনকার ঘটনা। মানে স্যার এটা খুব ন্যাক্কারজনক না? মানে অবশ্যই ন্যাক্কারজনক। কেন আমরা না, কেন, এটা তো আমাদের সম্পদ। এই সম্পদগুলো পাকিস্তান আর্মিরা যখন এই জায়গাতে চলে গেল, জি, তো এই জায়গায় যা ছিল এগুলো তো আমাদের সম্পদ ছিল। তো আমাদের সম্পদ আরেকজন নিবে কে? তারা তো এমন না যে তারা এখন, তারা এই জন্য বলে দেখেন 13 দিন 14 দিন তারা যুদ্ধ করছে। এই যুদ্ধতে তারা ছিল আমাদের মিত্রবাহিনী, জি, তারা তো আমাদের মিত্রবাহিনীর বাইরে ছিল না। কারেক্ট, তো মিত্রবাহিনী হয়ে আমাদের সহযোগী ছিল, তারা আমাদের সহযোগিতা করছে, সহযোগিতার পর চলে যাবে। কিন্তু তারাই হয়ে গেল মূল ব্যাপারটা। আপনি জি, যদি রেসকোর্স ময়দানে যে, সাইনিং ওনারা করলেন, হ্যাঁ, সাইনটা দেখেন, তাহলে আপনি দেখেন যে মেন রোলটা প্লে করলো কিন্তু তারা। জি, কর্নেল ওসমানীকে এই জায়গায় আসতে জি, দিল না, বা অন্য কেউ আসতে দিল না। যে যাও আসলো, একে খন্দকার, উনিও কিন্তু দেখেন যে পিছনে দাঁড়িয়ে রয়েছে, জি। ওনাকে বসতেও দেয় নাই। স্যার নরেন্দ্র মোদী কয়দিন আগে স্টেটাসও দিলেন যে স্বাধীনতা দিবস ওনাদের। হ্যাঁ, আহ, এটা বিকজ অফ ওই যে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার রুল যেটা আছে। হ্যাঁ, আপনি এটা জানেন কিনা জানি না, প্রথম যখন সিমলা চুক্তি যেটা হয়, জি, সিমলা শুনেছি স্যার, চুক্তিতে কিন্তু আমাদের কোনো ব্যাপার ছিল না। জি, আমাদের দেয়ার ইজ নো সাইন ফ্রম দ্য বাংলাদেশ, যার জন্য এটা কিন্তু 74 সালে আবার একটা ট্রাইপার্টি চুক্তি হয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। ওই ট্রাইপার্টি চুক্তিতে আজকে এই যে পররাষ্ট্র মন্ত্রী যেটা আসলো জি, পাকিস্তানের, এবং যে জায়গাতে আপনার ইসের কথা বলা হইলো, ক্ষমা চাওয়ার কথা বলা হইলো, জি, উনি কিন্তু এই জায়গাতে স্পষ্ট করছে সিমলা চুক্তির কথা, যদি আপনি কারেক্ট, শুনে থাকেন। জি, তো সিমলা চুক্তিতে কি আছে, এবং সিমলা চুক্তি দেন দা দিল্লি চুক্তি যেটা হইলো, জি, যেটাতে ডক্টর কামাল হোসেন সাইন করছে, আপনি ওই জি, চুক্তিটা পড়ে দেখেন। ওই জায়গাতেও কিন্তু শেখ মুজিবও উপস্থিত ছিল। ওই জায়গাতেও বলা হয়েছে যে ফরগেট অ্যান্ড ফরগিভ, ওই জায়গাতেও বলা হয়েছে। তো অলরেডি তো মাপ তারা চাইছে, এক ধরনের সেটেলমেন্ট, ইন এ সেন্স আপনি যদি জি, বলেন এটা চাইছে। ভুট্টো যখন আসছে, তখন ভুট্টোর সাথে আপনি দেখেন যে তাদের অবস্থা, জিয়াউল হক যখন আসছে তখন এই কথাটা বলছে। জি, ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে রাইট, স্যার এই এখন আপনি ছবিগুলো আর দেখছি। কিভাবে একটা মাপের তো মাপ চাওয়ার একটা ক্রাইটেরিয়া আছে। আপনি কিসের উপরে মাপ চাইবেন? আপনি যদি এখন আপনি বলতেছেন 30 লক্ষ এই দেশে শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, জি, তে কারাই 30 লক্ষ? স্যার এটার কোনো লিস্ট নাই কিন্তু। আচ্ছা, কেন এটা আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জি, লাস্ট পার্লামেন্ট, এবং লাস্ট পার্লামেন্টে উনি যে পার্লামেন্টে জি, লাস্ট ছিলেন, সেই পার্লামেন্টে কিন্তু উনি এই প্রশ্নটা তুলছেন যে অ্যাকচুয়ালি আমাদের যদি শহীদের মর্যাদা দিতে হয়, আপনি দেখবেন যে দিল্লি গেটের মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা
যুদ্ধ করছে, যারা নিহত হয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যারাই হয়েছে সবার নাম কিন্তু লেখা আছে। এক্স্যাক্টলি স্যার, আমি নিজে গিয়েছিলাম, আমার দেখার সুযোগ হয়েছে। তাহলে হোয়াই শুড নট, যে আমাদের দেশে যারা নিহত হইলো, দেশের জন্য যারা নিহত হইলো, ঠিক আছে, তারা তো কোনো না কোনোভাবে যুদ্ধ করছে, সহায়তা করছে, তো তারা যে নিহত হইলো, তাহলে তাদের লিস্টটা তো আমাদের দরকার। আমরা যে ফুল দিই, আমরা কাদের উদ্দেশ্যে ফুল দিই? একটা অজানা উদ্দেশ্যে। আপনি জানেন যে সিরাজুল আলম এর কথা জানেন, সাংবাদিক, শেখ মুজিবুর রহমান যখন লন্ডনে গেল, তখন কিন্তু প্রথম দেখা হয়েছিল সিরাজুল আলম সাহেবের কাছে, প্রথম কথা হয়েছিল ওনার সাথে। উনি কিন্তু বলছিল যে কি অবস্থা, উনি জানতেনই না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মানে উনি পাকিস্তান থেকে আগে লন্ডনে গেলেন। ওকে ওকে, হ্যাঁ, আপনার ল্যান্ডেড লন্ডন, তখন কিন্তু সিরাজুল আলম সাহেবের সাথে প্রথম দেখা হয়েছে। ওনার সাথে উনি কিন্তু একটা ব্রিফিং দিছে, উনি কিন্তু জানতো না যে বাংলাদেশ স্বাধীন। তো তখন উনি যখন বললো, তো বলো যে তুমি আমাকে একটু গুছায় বলো। তো বলার পরে উনি কিন্তু বলছিল যে এই জায়গায় 3 লাখ, আপনি সিরাজুল আলম বই, ওনার বই, ইসলামের বই আপনি পড়ে দেখেন, 3 লক্ষ লেখা আছে। অন্যান্য বইয়ে 2,86,000 লেখা আছে। এবং ইভেন তো 2,000 থেকে নিয়ে মানে 2,86,000 পর্যন্ত আমি বিভিন্ন বইয়ে পড়ছি, বাট একমাত্র শেখ মুজিবের মুখেই শুনলাম এই 3 মিলিয়ন থেকে এই 30 লক্ষ। স্যার মানে এই ন্যারেটিভ, এরপর আবার যোগ হলো 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ, ঠিক আছে। এটাও ছিল কত, এটা লেস দেন 200 এরকম ছিল। স্যার আমি একটা জিনিস একটু জানতে চাই, যে এই যে 30 লক্ষ ন্যারেটিভটা যেটা শেখ মুজিবুর রহমান বললেন, উনি মারা গেলেন, তারপর জিয়াউর রহমান টেক ওভার করলেন, এরশাদ সাহেবের পরে দেন আবার বিএনপি সরকার ক্ষমতায় আসলো। বিএনপি সরকার তো স্যার 1990 থেকে মোটামুটি 95 এবং 1 থেকে 6 এই সময়টাতেও ছিল। আওয়ামী লীগের রেজিমটা যদি বাদও দেই, ওনারা এই ন্যারেটিভ এস্টাবলিশ করতেই চেয়েছেন বহু সময় ধরে বিভিন্নভাবে। স্যার এইটা নিয়ে আগে কথা শুনি নাই, মানে আমরাও যখন ছোট ছিলাম তখন 30 লক্ষ শুনি। এইটা হচ্ছে কি, আমার যতদূর মনে হয়, এটা আমার যতদূর মনে হয় যে এই ন্যারেটিভটারে এরা সামনে আনতে চায় না। কোনো রাজনীতিবিদরা আমার মনে হয় যে শেখ মুজিবকে কন্ট্রোভার্সি করতে চায় না। আই থিঙ্ক সো, এটা আমার মানে ক্ষুদ্র জ্ঞান থেকে মনে হয় যে উনি যেহেতু একটা বিগ লিডার হিসেবে বিবেচিত, অবভিয়াসলি স্বাধীনতা যুদ্ধের আগে উনি একজন বড় মাপের নেতা ছিল, সেটা আমিও স্বীকার করি। তো উনি একজন নেতা হইতে পারে, কিন্তু উনি একজন শাসক হইতে পারে না, মানে ভালো শাসক না। এইটাও অনেক বইয়ে পাবেন। আর এটা আমার চোখে দেখা যেটা, সেটা আবার নিজে থেকে বললো, উনি ভালো শাসক ছিলেন না, ঠিক আছে। উনি যে শাসন করছেন, ওনার কন্যা শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনা, উনিও কিন্তু দেখেন যে কোনো কিছু মানতেন না, কাগজপত্র মানতেন না, তার ক্যাবিনেট মানতেন না, তিনি নিজেই কিন্তু অর্ডার দিত। এবং অনেক ইন্টারভিউ যেটা উনি দিচ্ছেন, সেসব ইন্টারভিউগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে ও বাণিজ্যমন্ত্রী, ঠিক আছে, ওরা আমি তাকে আনতেছি। এটা তো কোনো মানে কথা হয় না, মানে ভালো শাসকের এটা আচরণ হতে পারে না। স্যার যদি একটু আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের বিষয়টা একটু ব্যাক করি। যেটা বললাম যে 77-এ যখন জিয়া রহমান, তখন তো জেনারেল জিয়া, তো তখন যখন খালকাটা কর্মসূচি এগুলো শুরু করলো, তো 77-এর পরে 78-এ যখন উনি জাগদল করলো, তখন আমি যে এলাকাটাতে থাকি, মোস্টলি এটা আগে যে ছিল লিডার জনাব হানিফ কবির, এখন প্রয়াত, এবং অন্যান্য যারা ছিল, তারা কিন্তু আওয়ামী লীগ ঘরানার ছিল না, তারা ছিল ন্যাপ থেকে নিয়ে এইসব ঘরানার। তো তারা সরাসরি বিএনপিতে তখন যোগদান করলো সবাই, অলমোস্ট সবাই, 100%। তখন ওই সুবাদে ধরেন ছাত্র দল যখন গঠন করলো, তখন ওই সময় থেকে ওই জায়গাতে যোগ দিলাম। এটা করতে করতে ধরেন 83 পর্যন্ত আমি এই সরাসরি এটার সাথে যুক্ত ছিলাম। 83-তে গিয়ে আমি যখন এসে বাবা টেক ওভার করলো, তখন আমি বিজনেসে করলাম, কারণ উনি তখন মার্শাল দিল, রাজনীতি বন্ধ, তো আমারও তো একটা অবলম্বন দরকার। তো সেই হিসাবে ধরেন আমি এই প্রথম, আমি দ্য ইয়াংগেস্ট ওয়ান যে গার্মেন্টস ফ্যাক্টরি স্টার্ট করি। এইটাও 19 দফার জনাব জিয়া রহমানের, রাষ্ট্রপতি জিয়া রহমানের, ওনারও একটা কমিটমেন্ট ছিল যে এই দেশের ছেলেরা বা মেধাবী যারা ছিল, তারা একটা কর্মসংস্থান করবে,
হ্যাঁ, তারপরে এন্টারপ্রেনার হবে, হ্যাঁ, কেউ জজ ব্যারিস্টার হবে, ইত্যাদি ইত্যাদি। স্যার, একটা প্রশংসা জিয়াউর রহমানের অনেকেই করে থাকেন যে ওনার সময় উনি চিন্তা করেছিলেন বাংলাদেশে ফরেন কারেন্সি আর্ন করার জন্য দুটো যে মেজর, একটা তো গার্মেন্টস, আরেকটা যেটা ম্যান পাওয়ার, এই দুটোই নাকি ওনার সময়ই আসলে ওই সময় তো ওইটাই তো বললাম যে ওনার প্রতি বই অনুগত থেকেই এটা বললাম যে আমি বেছে নিলাম ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে আই এম দ্য ইয়াংগেস্ট ওয়ান। তখন আপনি হিসাব করেন তখন আমার বয়স কত। অফকোর্স স্যার, আপনি এবং আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আপনাকে আরেকটু বলি, আমার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু 4, ইপিবি রেজিস্ট্রেশন নাম্বার আমার 4। ওকে, ওয়ান্ডারফুল, ঠিক আছে, ওয়ান্ডারফুল। স্যার, একটু জানতে চাই, আপনি সেই 1983 সালে আপনি যেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করলেন, সেটা অনেক বড়, আজকে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই যে এই আওয়ামী লীগ রেজিমে অনেক ব্যবসায়ী তো অনেক রকম ঝামেলার সম্মুখীন হয়েছেন, আপনি এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন কিনা? শিকার মানে মানে আমি আমার ব্যবসাটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। যেমন অহেতুক মনে করেন 4 দিন 5 দিন বন্ধ রাখা হয়েছে। 40-50 জন ম্যাজিস্ট্রেট একটা কারখানাতে কোনো কারণেই যেতে পারে না। ধরেন সিম্পল একটা ম্যাটারে আমার ফ্যাক্টরিটা 4 দিন 5 দিন বন্ধ রাখছে। ঠিক আছে, এই ধরনের অহরহ ঘটনা ঘটেছে অনেক সময়, অনেক কাল। যেহেতু আমার কোনো ফল্ট নাই, আমার কোনো কিছু নাই, ধর আমি কিছু বাইরের সাথে এই প্রবলেমটা ফেস করছি, আমার ওই 4 দিনের প্রোডাকশন। আপনি যদি চিন্তা করেন যে আমার একটা ফ্যাক্টরির কথা যদি বলি, একটা ফ্যাক্টরিতে ধরেন আমার 20,000 প্যান্ট প্রোডাকশন হয় পার ডে। তো 4 দিন হইলে 80,000 প্রোডাকশন আমার লস করছে। ধরেন আমার ঠিক ওই জায়গাতেই আমার একটা ওয়াশিং প্ল্যান্ট আছে, ওই জায়গাতে ধরেন 30,000 35,000 পিস, যদি আমি প্যান্টের কথা বলি, আমি যেহেতু ডেনিম করি, হ্যাঁ, তো 30,000 পিস ডেনিম আমার প্রোডাকশন লস হয়েছে শুধু বন্ধ রাখার কারণ, তার একদম সিলগালা করে দিয়ে গেছে। ঠিক আছে, তো এইসব সিলি ম্যাটার নিয়ে এগুলো করছে। আন্ডারস্টুড, আন্ডারস্টুড। স্যার, আমি যদি একটু নারায়ণগঞ্জের রাজনীতিতে ফিরি, নারায়ণগঞ্জটাকে আমরা যেভাবে আসলে দূর থেকে দেখি, এই জায়গাটায় মনে হয় সন্ত্রাসীদের বসবাস। নাসিম ওসমান, তাদের পরিবার, পরবর্তীতে শামীম ওসমানদের এই যে দুর্বৃত্তায়ন, স্যার মানে নারায়ণগঞ্জটা আসলে এইরকম একটা আসন কি আগেও ছিল? আপনি যেটা বলতেছিলেন যে এরকম আগে ছিল না, এই ট্রেন্ডটা কিভাবে আসলো এবং এই জায়গাটাকে আমরা কেন এরকম কুখ্যাত নজরে দেখার মতো ব্র্যান্ডিং হলো? ইতিহাস পড়ছেন তাই না? নারায়ণগঞ্জ কিন্তু একসময় সারা বাংলার রাজধানী ছিল, সোনারগাঁ। জি জি জি, ইসাকের আমল ছিল, যেটা আমরা এখন দেখতে যাই। তো তারপর প্রাচ্যের ডান্ডি ছিল জি পরবর্তী পর্যায়ে, এবং ট্রেন থেকে, লঞ্চ থেকে, বাস থেকে সমস্ত কিছু রুট ছিল ফ্রম নারায়ণগঞ্জ, এভরিথিং। কমলাপুর ছিল না, নারায়ণগঞ্জ এই 80-র পরে কিন্তু কমলাপুর, 80 পর্যন্ত কিন্তু আপনার নারায়ণগঞ্জ ছিল সমস্ত কিছু কেন্দ্রবিন্দু। তো যেটা ছিল ব্যবসায়িক কেন্দ্রবিন্দু ছিল নারায়ণগঞ্জ, আদমজি ছিল নারায়ণগঞ্জে, পাটের ব্যবসা ছিল নারায়ণগঞ্জে, গেঞ্জির ব্যবসা ছিল নারায়ণগঞ্জে, এবং ডাল চাল যা বলেন সম্পূর্ণ বিজনেস সেন্টারটাই ছিল নারায়ণগঞ্জে। তো এই হিসাবে এটা ছিল প্রাচ্যের ডান্ডি। তো সেই প্রাচ্যের ডান্ডি কেন সন্ত্রাসের ডান্ডি হইল? রাইট, এটা তো আপনার, জি এক্স্যাক্টলি স্যার। তা আপনি যদি স্বাধীনতা, যেহেতু আমি স্বাধীনতা বললাম, সব সময় কিন্তু দেখবেন যে জুলাই আগস্টের পরে একটা চেঞ্জ, জি। তো 71-এর পরে কিন্তু একটা চেঞ্জ আসলো। তো 71-এর পরে, 71-এর আগে যে রাজনীতিবিদরা ছিল তারা যখন কোণঠাসা হইল, তখন কিন্তু আবার নতুন রাজনীতিবিদের আবির্ভাব হইল। যেমন আলী আহমদ চুনকা, আইবির বাবা, উনি হলো একদিকের রাজনীতিবিদ একটা হয়ে গেল। ওনার ইতিহাস আপনারাই জেনে নেবেন যে উনি কি ছিলেন। ঠিক আছে, উনি হয়ে গেল রাজনীতিবিদ। এইদিকে ধরেন আপনি বললেন যে নাসিম ওসমানের বাবা হয়ে গেল আরেকদিকে শামসুজ্জোহা, উনি হয়ে গেল রাজনীতিবিদ। ধরেন এর আগে ওনারই ভাই এইদিকে থাকে, আপনাদের এদিকে থাকে, ওনারই ভাই কিন্তু এর আগে পার্লামেন্ট মেম্বার ছিল। তারপরে আরো যারা যারা ছিল রাজনীতিবিদ, মানে আওয়ামী লীগও করতো এমন রাজনীতিবিদ, তারা সবাই কিন্তু কোণঠাসা হয়ে গেল এই দুইজনের কাছে।
আপনি এই সময়কালটা থেকেই জিম্মি। তারপরে ধরেন 86 যখন আসলো, 86 যখন আসলো, কারণ জিয়া রহমান সাহেবের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের রাজনীতিটা যখন শুরু হইলো, জি তখন আপনি দেখবেন যে এইটা কিন্তু ছিল বাংলাদেশের, যদি 53-54 বছরের ইতিহাসে আপনি যদি রাজনৈতিক বা সরকারি হিসাবটা দেখেন, তাহলে সেটা ছিল সবচেয়ে স্বর্ণযুগ। একটা ভঙ্গুর জায়গা থেকে উনি কিন্তু একটা মানে একটা একটা লেভেলে চলে নিয়ে আসছে। আবার যদি আপনি 91-এ দেখেন, 91-এর পরে যখন আপনি 2001-এ যদি সাইফুর রহমানের অর্থনীতি দেখেন, তাহলে দেখবেন একটা ট্রিমেন্ডাস জি ঘটনা কিন্তু এই জায়গাতে জি ঘটেছে। তো এখন এই যে দুর্বৃত্তায়ন শুরু হইলো, নাসিম ওসমান একটা সুযোগ পেয়ে গেল এরশাদ আসাতে। 86 নির্বাচনে উনি রাজনীতিতে ঢুকে গেলেন, উনি পার্লামেন্ট মেম্বার হয়ে গেল। এই হলো সিল লেগে গেল ওনাদের। তো ওনারা যেটা করলো যে ওনাদের সারোয়ারদি, যেটা যে কবরী সারোয়ার, জি বাবু সারোয়ার ওয়াইফ, যেটা তার বড় ভাই যিনি ছিলেন, উনি ছিলেন অ্যাকচুয়ালি এই অরিজিনাল রাজনীতিবিদ। তো ওই সারোয়ার পরিবারটা, জোয়ার সাহেবের ওনার বাবা কিন্তু কয়েকটা বিয়ে করছে, খান বাহাদুর ওসমান আলী কয়েকটা বিয়ে করছে, তার মধ্যে জোয়ার সাহেব একজন। তো এই যে ওনাদেরকে বিতাড়িত করে ওনারা আবার স্ট্যান্ড করলো 1986-এ। তো এটা করার পরে আবার হইলো তাদের ফ্যামিলিগত রাজনীতি। এরপর হইলো শামীম ওসমান, জি পরবর্তী পর্যায়ে হইলো সেলিম ওসমান। ঠিক আছে, তো এইভাবে এইটা চলে আসলো তাদের বাসায়। তো তাদের বাসায় চলে আসার পরে, তাদের ঘরে চলে আসার পরে ধরেন তাদের ছেলেমেয়েরা, তারা তারা এই রাজত্বটা করলো। ঠিক আছে, এটা নিয়ে ধরেন এই যে 83 যেটা বললেন, 83 থেকে 90, এই যে সময়কালটা গেছে, জি যেহেতু আমি আপনাকে আগেই বললাম যে আমরা যে এলাকাটায় থাকতাম সেটা সম্পূর্ণ তাদের বিপরীতমুখী। জি সেই হিসাবে আমার এলাকাতে প্রায় এই 83 থেকে 90 পর্যন্ত 17টা ছেলে মারা গেছে। অল্প একটু রাস্তা, বৈরুতার মতো অবস্থা হয়েছে। এটা সম্পূর্ণ যুদ্ধটা হয়েছে শামীম ওসমানের সাথে। এবং আপনি শুনছেন তখন ডেভিড নামে একটা ছেলে ছিল, পরবর্তী পর্যায়ে বিএনপি আমলে জি ক্রসফায়ার মারা গেছে। জি ও তখন লিড দিছে। ওদেরকে আমি অনেকটা প্রোভাইড করে এই রাজনীতিতে সম্পৃক্ত করছি ওদেরকে। তো এইসব ছেলেপেলেগুলো নিয়ে মনে করেন যে প্রতিনিয়ত ওই সময়কালটাতে একদিকে বিজনেসও করছি, একদিকে যুদ্ধও করছি। এটা চলছে, আমার দুইটাই চলছে। ঠিক আছে, তো এই অবস্থাতে চলার পরে ধরেন 90 যখন আসলো, তখন আমি আবার আমার বিজনেসে মনোনিবেশ করলাম। তখন আমি ওই যে যার কথা বললাম, যেন হানিফ কবির, তো উনি কিন্তু তখন আমার বলছিল 90-তে 91-তে যেটা সরকার হইলো, তখন বলছিল যে নির্বাচন করার জন্য। আপনি এটা জানেন যে তখন কিন্তু বিএনপিতে লোক খুবই কম ছিল, 300 আসনে। এবং শেখ হাসিনা এটাও বলছিল যে বিএনপি 300 আসনে সিট দিতে, লোক দিতে পারবে লোক না। দিতে পারবে না। তো তখন কিন্তু আসলে কথা মানে একেবারে ভুল না। ভুল না। তো অনেক জায়গাতেই যারা যারা দিচ্ছে, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা জনপ্রিয়তা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার তার আপোষকামিতা জি না করা, এটার পরিপ্রেক্ষিতে যেটা দাঁড়াইছে মানুষের ভেতরের যে চেতনা, সেটাতে 91-এ দেখেন যে এই জায়গাতে বিএনপি জিতার কোনো প্রশ্নই ছিল না। শেখ হাসিনা অলরেডি মন্ত্রী পরিষদ গঠন করে জি ফেলছিল, সেই জায়গায় কিন্তু বিএনপি উইন করছে। তো 91-এ তখন আমরা বলছিল যে নির্বাচনটা করে, তখন আমি দেখলাম যে আমার বিজনেস মোটামুটি বেশ মানে তখন একটা বুমিং। গ্রোন আপ, জি খুবই সুন্দর। তো আমি চিন্তা করলাম রাজনীতির চাইতে আমার ব্যবসাটাই ভালো, ব্যবসাটাই করি। এই হইলো তখন থেকে ধরেন আমি রাজনীতি একেবারে যে ছেড়ে দিচ্ছি তা না, আমি রাজনীতি কিন্তু তখন থেকেও করছি। 90-র পরেও কিন্তু আমি রাজনীতি করছি। এই যে 3-4টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে ধরেন আমার অফিস থেকে প্রথম যাত্রা শুরু করছে, মানে ক্যাম্পেইনের স্টার্টিং হয়েছে আমার অফিস থেকে শুরু হয়েছে প্রত্যেকটা নির্বাচনে। ওয়ান্ডারফুল। এই যে জুলাই আগস্টে যারা গেছে, মানে 2021-এর পরে কথা বলতেছে, জি ঢাকা থেকে যত নেতারা গেছে তারা কিন্তু সবাই আমার অফিসে গেছে। এবং আগে ওই জায়গায় খাওয়া দাওয়া করে সব কিছু অ্যারেঞ্জ করে তাদেরকে এই জায়গা থেকে আমার অফিসে নেওয়া, এই জায়গায় নিয়ে তারপরে মনে করেন তারা বক্তৃতা বিবৃতি দিচ্ছে। অল্প কয়েকজন লোক হয়েছে, তারপরে তো এটা চালাই গেছে। দারুণ। স্যার, আপনি রিসেন্টলি বেশ কিছু ইন্টারভিউতে বলছিলেন যে নারায়ণগঞ্জের এই মুহূর্তে বিএনপির অভিভাবক নাই। স্যার, এইটা একটু যদি এক্সপ্লেন করেন যে কেন আপনার মনে হচ্ছে নাই, না, এইটা এবং এই এইটা শূন্যতা। বিএনপি ধরেন জি
প্রবীণ যারা ছিল, যাদের কথাটা আমি বললাম, জেনারেল জাল্লাজি সাহেব ছিল, যেন আবুল কালাম সাহেব ছিল। আর আবুল কালাম সাহেবের আমি একটা কথা বলবো নির্দ্বিধায়, এটা উনি এখনও জীবিত, অনেক বয়োবৃদ্ধ উনি, তো উনিও নির্বাচন করবে বলতেছে। তো উনি হয়েছে কি, উনি একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে পারতো এটা অর্গানাইজ করার জন্য, কিন্তু রাজনৈতিকভাবে উনি সংসদ সদস্য হয়েছে, যে রাজনীতিটার উনি গুছান নাই। নারায়ণগঞ্জের রাজনীতিটা যেভাবে গুছানো দরকার ছিল এটা উনি গুছান নাই। এখন যার জন্য আপনি দেখবেন যে যদি 27টা ওয়ার্ড থাকে, তাহলে 27টা ওয়ার্ডেই 27টা নেতা। যেমন শামীম ওসমান একটা কথা যদি বলতো, দেখা গেল যে সমস্ত ওর যে আসনগুলি ছিল বা অন্যান্য জায়গায়, তো ওর একটা মানে কথা বা আদেশ, চেইন অফ কমান্ড ছিল, চেইন অফ কমান্ড, এটা কিন্তু ওর ছিল। বাট নারায়ণগঞ্জে এখন পর্যন্ত সেটা আর গড়ে ওঠা নাই। এখন যে বলে, ধরেন জাকির খান আসছে, সেও নেতা, টিপু আসছে সেও নেতা, সাখাওয়াত আসছে সেও নেতা। এখন যদি আপনি হিসাব করেন, তাহলে এরা কিন্তু এই রাজনীতির সাথে সম্পৃক্ত অনেক আগে থেকেই। যে ধরেন সাখাওয়াতের রাজনীতি শুরু হলো আপনার কোর্ট থেকে, এবং এটা বিশেষ করে 7 মার্ডার থেকে। আর টিপু এর আগে থেকে রাজনীতি করে, তো তৈমুর আলমের পিছনে পিছনে রাজনীতি করতো। তো তৈমুর আলম যখন বহিষ্কার হয় 2023-এর শেষের দিকে বা 2022-এর প্রথম দিকে, তখন কিন্তু আবার রাজনীতির এটিএম কামাল এবং তৈমুর আলম খন্দকার দুজন যখন বহিষ্কার হইল একটা ইলেকশন করার কারণে, যেটা বিএনপি চায় নাই, সেটাকে উপেক্ষা করে যখন করলো তারা, তো সেই কারণে তারা বহিষ্কারের পরে আর তেমন কোনো নেতা জন্মায় না। আর জন্মানোর প্রশ্ন আসলে এই জন্য, কারণ তারপরে শেখ হাসিনার যে অত্যাচার নিপীড়ন ছিল, ওই জায়গা থেকে সাহস করে কিন্তু আগায়ও নাই, বুঝছেন, যার জন্য আর তেমন ভাবে। এখন আপনি হয়তো জুলাই আগস্টের পরে দেখতেছেন অনেক মানুষ সবাই বলতেছে আমি বিএনপি করি। যে জীবনে আমি অন্তত বলতে পারবো আমি কাউকে দেখিনি এই যে জুলাই আগস্টের আগে 2022 থেকে যে জুলাই আগস্ট পর্যন্ত আমি একটা মানুষকেও দেখিনি। এখন শুনতেছি তারা নাকি সাহায্য সহযোগিতা করছে, তারা বিএনপি করতো ইত্যাদি ইত্যাদি, এবং অনেক নির্যাতিত হয়েছে বলছে, নির্যাতিত হাবিজাবি ইত্যাদি বহুত বলতে পারে। তো এখন কথা হলো যে তারা কিভাবে নির্যাতিত। 17 বছর সবাই কথা বলতে গেলে বলে যে 17 বছর আমি নির্যাতিত। তো তারা 17 বছর দেখা গেল যে তাদের সাথে চলছে, তাদের সাথে ঘুরছে, তাদের সাথে ফিরছে, তাদের কাছ থেকে অনুকম্পা নিচ্ছে, সাহায্য সহযোগিতা, ছবি টবিও হয়তো আছে অনেকের, সবই আছে, তাদের সাথে আছে, তাদের নির্বাচনী ক্যাম্পেইনে গেছে। সে আজকে এসব বলতেছে যে আমি নির্যাতিত, অথচ সেলিম ওসমান একই ট্রেডে আমরা তো ছিলাম। সেলিম ওসমান কোনোদিন আমাকে নিতে পারে নাই। তাহলে আপনি বলেন, আমার সাথে তার সম্পর্ক খারাপ ছিল না, বাট সে তার নির্বাচনী ক্যাম্পেইনে আমার নিতে পারে নাই, তার কোনো স্টেজে আমাকে উঠাতে পারে না। ও যে জায়গায় গেছে ওই জায়গায় আমি যাইনি। ইভেন তো একদিন আমার ডিসি অফিসে একদিন আমার সাথে ঝগড়া হয়েছে, আমি ওদিন ওর সাথে ঝগড়া করছি অলমোস্ট মারামারি মতোতে, সে একটা সংসদ সদস্য, আর তখন ওই তুলনায় আমি একজন নগণ্য একজন ব্যবসায়ী। তো এই জায়গায় মারামারির মতো অবস্থা। আমি বলছি যে তুই যতদিন এমপি থাকবে ততদিন আমি ডিসি অফিসে আসবো না। আমি যাইনি ডিসি অফিসে, এখনো যাই না। স্যার, আমি নারায়ণগঞ্জের একটু 7 মার্ডারের যে গল্পটা আমরা আসলে মিডিয়াতে দেখেছিলাম সেইটা, এবং আপনি তো ওখানকার একজন লোকাল মানুষ, মানে ঘটনাটা কি ঘটছিল আসলে? ঘটনাটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা বিরোধটা ছিল নজরুলকে নিয়ে। এর সিঙ্গেল একটা মার্ডার হওয়ার কথা, কিন্তু এই 1 মার্ডার হয়ে গেল 7 মার্ডার, বুঝছেন। এটা আসল বিরোধটা ছিল নূর হোসেন, যেটা যার নাম শুনেন, এই নূর হোসেন কিন্তু একটা টোকাই ছিল। এই টোকাই আস্তে আস্তে ধরেন একদম শেষের ধাপের কথা বলতেছি, সেটা এক সময় সে একটা দানব হয়ে গেল, এবং এই দানবটার পেছনে যে কারিগর সেটা কিন্তু ছিল শামীম ওসমান। তো একটা দিক কন্ট্রোল করতো উড়ে দিয়া, তো যেহেতু উড়ে দিয়া কন্ট্রোল করতো, ওর সাথেই একটা দ্বন্দ্ব ছিল নজরুলের। সেই হিসাবে ধরেন নজরুল যখন নারায়ণগঞ্জ কোর্টে আসলো হাজিরা দিতে, এই হাজিরার পরে তারা অ্যাটেম্প নিল যে বা র্যাবের সাথে একটা যোগাযোগ করে তারপরে ধরেন, কারণ র্যাব তো আর মানে ওই সিঙ্গেল
নজরুলকে চিনে না বা কিছু না, ওই নজরুল এক গাড়িতে যেই 4 জন ছিল সেই 4 জনকে পিক করলো। তো এইভাবে করে মনে করেন টোটালটা 7 হইলো। এবং ওই যে যারা দেখতেছেন আপনি, ওই যে লয়ার সাহেব হিন্দু ভদ্রলোক এবং তার ড্রাইভার, এরা কিন্তু যখন ওই গাড়িটার পেছনে এদের গাড়িটা ছিল, তো উনি ভদ্রলোক নেমে চিন্তা করতেছিল কি হয়েছে আমি একটু দেখি। উনি দেখতে গিয়ে উনি বাস উনিও শেষ, একদম নির্দোষ ছিল। এই হলো 7 মার্ডারের ইতিহাস। এবং তারপরে তো আপনারা নিশ্চয়ই শামীম ওসমানের একটা অডিও ফাঁস হয়েছিল, দেখছেন। আপনার অডিওটা বিশ্লেষণ করলেও কিন্তু অনেক কিছু হইব। তারপর আমি দেখছি ইলিয়াস হোসেনের একটা ইন্টারভিউ আছে মনে হয় জেলে বা কোথাও, ওই যে র্যাবের যিনি ছিল মেয়ের জামাই, তার ছিল। ওটা তো আপনি শুনলে আপনি দেখবেন যে এটা থেকে কিন্তু এই মানে পুরো ঘটনাটাই উন্মোচন করা যায়। দুইটা অডিও যদি আপনি শোনেন তাহলে বিবেচনা করতে পারবে। স্যার আমরা যদি একটু জুলাই আগস্টে ফিরি, আপনি জুলাই আগস্টটাকে কিভাবে দেখেছেন এবং ওই সময়ে আপনি, আমরা শুনেছি অনেক রকম ভূমিকা আপনি রেখেছেন। স্যার আপনার মুখে একটু শুনতে চাই যে আপনার চোখে একটু জুলাই আগস্টটাকে বর্ণনা করেন এবং একটু বলেন যে আপনি কোন কোন জায়গায় ভূমিকা রাখতে পেরেছেন। আমি কিছু মানে দ্রব্যক্রমে হোক আর যেভাবে হোক, আমি কিছু খবর অ্যাডভান্স কিছু খবর পেতাম যে হোয়াট ইজ গোয়িং অন। ঠিক আছে, তো এইটা যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনটা হইল, আপনি দেখছেন যে তখন বিএনপি তথা সবগুলো দলই কিন্তু সম্পূর্ণ চুপ ছিল, সরাসরি এটার সাথে সম্পৃক্ত হয় নাই। তো তাদের যে ছাত্র উইংসগুলো আছে, এই উইংসগুলো কিন্তু তারা কর্মঠ করে তুলছে সব জায়গাতে। তো এটা ধরেন বিএনপির হাইকমান্ড থেকেই এটা করা হয়েছে। এবং এটা আপনি ইন এ সেন্স বলতে পারেন যে জুলাই আগস্টের যে ছাত্র কোটা বিরোধী আন্দোলন, যেটাতে শেখ হাসিনা সরাসরি কোনো আক্রমণ করে নাই। এবং দেখছেন যে আক্রমণটা হয়েছে কিন্তু 18-19 তারিখের পরে গিয়ে কিন্তু আক্রমণটা হয়েছে, যখন উনি টের পাইছে যে সামথিং হ্যাপেন। এটা যখন উনি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে ওনার হাতের, উনি যখন বুঝতে পারছে যে এটা, তখন ওনার বক্তব্যগুলো শুনেন যে এটা কিন্তু বলা হয়েছে যে এই জায়গায় সন্ত্রাসী গ্রুপ ঢুকছে, এটা ঢুকছে, জঙ্গি গ্রুপ ঢুকছে, হাবিজাবি ইত্যাদি কথাগুলো বলছে। এবং বিএনপি জামাতের কথাও কিন্তু তখন বলছে। কিন্তু বিএনপি জামাতের যারা লিডার আছে, হাইকমান্ড আছে, তারা কিন্তু কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল। তো এটা ধরেন অনেকটা ধরেন লন্ডনের অনেকে বলে যে আজকে কি জানে বলে যে মাস্টার মাইন্ড। তো মাস্টার মাইন্ড যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তা আমি বলবো যে এটার মাস্টার মাইন্ড ছিল আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা হলো আমার দৃষ্টিতে উনি ছিল এটার মাস্টার মাইন্ড। এটা কি স্যার এই জন্য বলছেন যে সামনে থেকে স্বীকার করলাম না অন ক্যামেরা, যেমনটা মির্জা ফখরুল সাহেব বলছিলেন যে আমরা এই আন্দোলনে নেই, আবার পেছন থেকে ছাত্র দলের মাধ্যমে বা আপনি যদি জানেন শেখ হাসিনার ক্যারেক্টারটা যখন যা ছিল, তখন তার ক্যারেক্টারটা সম্পূর্ণ বিএনপির উপরে অ্যাপ্লাই করা হইতো। এবং এটা হয়েছে 28 তারিখে, পরে দেখলেন 28 তারিখে যে গন্ডগোলটা হয়েছে, এটা তো আপনি দেখছেন একটা শান্তিপূর্ণ একটা সমাবেশে তারা তছনছ কিভাবে করে, 2023-এর 28-এর কথা বলছেন। 2023-এর 28 কথা বলছি, নির্বাচনের ঠিক আগে। তো তারা তো একটা অভিজ্ঞতা তাদের ছিল। এইটা নিয়ে যদি তারা আবার ওই সেম ঘটনা দেয়, বিবৃতি দেয়, তাহলে এটাও ভণ্ডুল হয়ে যাব। তাহলে যদি আপনি চিন্তা করেন শুধু ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী যে ছাত্র বা কোটা বিরোধী ছাত্র, এটা তো যাত্রাবাড়ি ছিল না, টোটাল নারায়ণগঞ্জ ভরে ছিল না, নারায়ণগঞ্জে এক বিন্দু হয় নাই। ঠিক আছে, তাহলে নারায়ণগঞ্জে এত লক্ষ থেকে হইলো, রাইট? ঠিক আছে, তো পুরা ড্যাম মনে করেন যে চিটং রোডটা কুমিল্লা পর্যন্ত ফুল প্যাকড আপ ছিল। আপনি যদি এটা হিসাব করেন যে ঢাকা ঘেরাও যেটা হইল 6 তারিখে যেটা ছিল, সেটা 5 তারিখে চলে আসলো কেমনে? এটা কি কোনো এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা করে, এনসিপি এখন যারা করে, যারা নেতারা আছে একদম লিডিং পার্টি যে 5-6 জন আছে, তারা কখনো বলছে যে 6 তারিখটা 5 তারিখে নিয়ে যাও? তো 6 তারিখে 5 তারিখে চলে আসলো কিভাবে? আগের রাতে চলে আসলো কিভাবে? আপনি যদি এটা অ্যানালাইসিস করেন তাহলে এটার মাস্টার মাইন্ডকে আপনি খুঁজে বের করতে পারবেন। ভেরি রাইট স্যার, অ্যাঙ্গেলটা মানে আপনি দেখেন যে আগের রাতে টঙ্গী থেকে একটা স্টার্ট হইলো, আর একটা যাত্রাবাড়ি এসে ঠেকলো, কারেক্ট, একটা আরেকটা ঠেকলো কোথেকে? আপনার আরেকটা বেরোলো কোথেকে? মোহাম্মদপুর থেকে, বিহারি কলোনি থেকে, মানে ঢাকাকে ঘিরে ধরে যে মাস্টার প্ল্যানটা, আপনি যদি টোটাল মাস্টার প্ল্যানটা হিসাব করেন
এবং এখন কিন্তু ওই যে বার্ডস-আই থেকে দেখা যায় যে কিভাবে মানুষগুলো আসছে, কোন দিক থেকে মানুষগুলো আসছে, কেন শেখ হাসিনা 36 সেনা নামাজ, এই যে কিছুদিন আগে একটা অডিও ফাঁস হইল, সেই জায়গায় দেখা গেল ইনুর সাথে কথাবার্তা বলাতে 36 সেনা নামানোর জন্য ইত্যাদি ইত্যাদি, এবং হেলিকপ্টার থেকে উনি বললো যে পানি ঢালছে, মিথ্যাবাদী, উনি বললো পানি ঢালছে, দেখা গেল যে গুলি করতেছে, তো প্রমাণিত গুলি করতেছিল। তো উনি কেন উপরে থেকে গুলি করব? কারণ উনি তখন আউট অফ কন্ট্রোল ছিল, প্রত্যেকটা ওয়ারলেস থেকে তার কাছে বার্তা যেতেছিল যে নো মোর, ইউ ক্যান নট ডু এনিথিং। সবাই কিন্তু ফেল করতেছিল। রাইট। আপনি বলেন যে বিজেপি গুলি করে নাই, করেছে, দেখছেন আপনি বিজেপি গুলি করছে, ফুটেজ আছে স্যার, সমস্ত ফুটেজে আছে, আর্মি গুলি করে নাই, জি ফুটেজ আছে জি। কিন্তু যখন দেখছে যে আর সম্ভব না, তখন কিন্তু অনেকে হাত গুটাই নিছে, সবাই কিন্তু হাত গুটাই নিছে। রাইট স্যার, একটু আপনি ওই আন্দোলনে প্রত্যক্ষভাবে জয়েন করতে পেরেছিলেন কিনা, বা 5 আগস্টের একটা 14 তারিখ থেকে, আমি টোটালি 14 তারিখ থেকে আমি রাস্তায় ছিলাম এটাতে, একেবারে 14 তারিখ থেকে ধরেন 6 তারিখ পর্যন্ত পুরোপুরি আমি রাস্তায় ছিলাম। স্যার এই বয়সে? হ্যাঁ এই বয়সও। তখন অনেকে বলছে যে আপনার তো একদম বাচ্চা পোলাপানের মতো দৌড়ে যেতেছে, ঠিক আছে, এরকম অবস্থা। এটার মূল ঘটনাটা ছিল আমার ছোট ভাইটা কিন্তু জুলাই যুদ্ধ একটা, আচ্ছা, আমার 4 নম্বর ভাইটা, ও কিন্তু 14 তারিখে আহত হয়েছিল। তো তখন ও অ্যাকচুয়ালি থাকে ধানমন্ডিতে থাকতো, তো হঠাৎ করে ও যায় নাই, তো ওর কোনো খবর নেই। তখন ওর বউ টেলিফোন করলো আমার বাসা, আমি কিন্তু নানুজে থাকি, আমি কোথাও যাই না, আমার এই জায়গাতেও বাসা আছে, থাকি না। তো তারপরেও ওই জায়গাতে যখন এটা হলো, তো ওটা খুঁজতে বেরলাম। আমার অ্যাকচুয়ালি আমার রাস্তায় ইনভলভমেন্টও আগে এমনিতে ইনভলভমেন্ট ছিল, মানে ছেলে পেলে যাদের ছিল এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কে কোন দিক দিয়ে কী করবে, ছাত্র দলের কে কী করবে, অন্যান্য দলের কে কোন জায়গায় কী করবে। আবার অনেকে জেলে ছিল, ওই 28 তারিখের ঘটনা, অনেকেই জেলে ছিল। তো নতুন নতুন কিছু ছেলে পেলে জোগাড় করার ব্যবস্থা ছিল, কারণ ওই যে যেটা বললাম যে কোটা আন্দোলনটা কিন্তু নারায়ণগঞ্জের কোথাও কোনো স্কুল কলেজ থেকে হয় নাই। তো ওই হিসাবে ধরেন নারায়ণগঞ্জে এর আগে একটা মারা গেল যখন 28 তারিখের আগে যে মিটিংগুলোতে, প্রথম মারাটা কিন্তু নারায়ণগঞ্জে হয়েছিল। তো পুলিশও অ্যাগ্রেসিভ ছিল এই ব্যাপারে, এবং আমিও কিন্তু তখন অনেকটা ওই 28 তারিখের পরে পলাতক ছিলাম। 28 তারিখে কিন্তু 28 তারিখ 29 তারিখে কিন্তু আমার বাড়িতেও কিন্তু পুলিশ তছনছ করছে, আমার অনেকগুলো স্টাফ ধরে নিয়ে গেছে, এবং আমার বাড়িতে উঠে তল্লাশি করছে, আমাকে খুঁজছে। আমার একটা কাজের মেয়ে ছিল, সে মারা গেছে। হ্যাঁ, তখন আমি অলরেডি লন্ডন চলে গেছিলাম। আমি লন্ডন ছিলাম 1 মাস লন্ডন থেকে আমি আবার লন্ডন থেকে এসে ঢাকায় ছিলাম। আমি ঢাকা লন্ডনে এরকম ঢাকা লন্ডন আমেরিকা এটাই করছি 2-3 মাস। এটা কি স্যার নির্বাচনের আগের যে সময়টার কথা বলছেন? না না, জুলাই আগস্টের কথা বলছি, মানে 28 তারিখের পরে। ওকে ওকে, 28 তারিখের পরে জুলাই আগস্টের আগে পর্যন্ত। জি। আমি টোটালি আমি যখন নির্বাচনটা হয়ে গেল, আমি নির্বাচনের পরে কিন্তু আমি নানুজি গেলাম, জানুয়ারিতে যখন নির্বাচন হইল, নির্বাচনের পরে গেলাম যে ঠিক আছে এখন আর কেউ ধরবে না। তারপরে এসপি আমার সাথে অনেক জুলুম অত্যাচার করছে, পুলিশ অনেক জুলুম অত্যাচার করছে। এরপরেও যে মামলা টামলা দিয়েছিল এগুলো নিষ্পত্তি করার জন্য বেশ টাকা পয়সা আমার দিতে হয়েছিল, জি, এবং বিজনেসও আমার বেশ, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বিজনেসের দিক দিয়েও। তো এটার পরে যখন জুলাই আগস্টে আসলো, আর আমি যেটা আপনাকে বললাম যে আমি কিছু মেসেজ পাচ্ছিলাম, জি, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি 19 তারিখেই ঘটানোর মানে পরিকল্পনা ছিল। হোয়াট এভার ইট ইজ দ্য ওয়ে, এটা একটা যে কোনো একটা মিস্টেকে এটা 19 তারিখ আর হয় না, এটা আবার এটা এক্সটেন্ড করছে। ওকে, এটা হয়তো আমি বললে আপনারা বিশ্বাস নাও করতে পারবেন, মেবি অনেকেই না করতে পারে। তারপর আমি বলি এটা 19 তারিখে হওয়ার কথা ছিল, এবং দেখছেন যে ওই সময়কালটা ঠিক আছে। ঢাকা ঘেরাওটা 19 তারিখে হওয়ার কথা ছিল, এটা বলছেন? হ্যাঁ, ওনার উৎখাতেই ছিল 19 তারিখে। ওকে, যেটা 5 আগস্টে ঘটলো। এটা 5 আগস্টে গিয়ে ঠিক। ওকে ওকে, যে কোনো একটা কারণে উনি এগ্রেসিভ এত হইল কেন, এত মারাটা গণহত্যা হইল কেন? এটা গণহত্যা হইতে পারত। কারেক্ট। এটা গণহত্যাটা হইল উনি তো 19 তারিখে জেনে গেছিল যে উনি উৎখাত হবেন, এবং এর আগেও শুনছেন যে ওনার কিন্তু তাপসের সাথে একটা কথাও দেখছেন যে উনি কিন্তু চাইছে যে রিজাইন করে দিব, এটা করে দেবো। তাহলে উনি খামাখা এত একদম সুশ্রী একজন মানুষ, সুন্দর একজন মানুষ, সৎ একজন মানুষ,
নির্ভীক একজন মানুষ, ওনার কিচ্ছু নাই, কোনো কিছুর প্রয়োজনও নেই, সেই মানুষটা কেন রিজাইন করবে? বাট শি নোজ যে শি ইজ গোয়িং টু বি ইন ইন্ডিয়া। এবং স্যার স্যার খুবই ইন্টারেস্টিং, আমি টাইম লাইনগুলো একটু চিন্তা করতেছিলাম, এই 18-19 তারিখের পরেই কিন্তু আওয়ামী লীগের নেতারা হিড়িক পড়ে গেল ওনারা দেশের বাইরে যাওয়ার জন্য। আপনার দেখেন দুইটা জিনিস, একটা হলো আওয়ামী লীগ আর রাস্তায় থাকলো না, জি, তাদের কিন্তু অনেক কর্মী ছিল। আপনার যদি 18 তারিখ 14 তারিখে দেখেন, জি, আপনি ঢাকা ইউনিভার্সিটির বাচ্চা মেয়ে ছেলেদেরকে ওরা কিন্তু পিটাইটিটা এক্স্যাক্টলি স্যার, একেবারে যাতা অবস্থা, এক্স্যাক্টলি গুলি করছে, যাতা অবস্থা করছে। আপনার 18-19 তারিখের পরে দেখেন যে তাদের পালায়ন দেখেন, তার কিন্তু কেউ ছিল না, একটা মানুষ ছিল, নট ইভেন দ্য শামীম হোসেন। 19 তারিখে 18 তারিখে শামীম হোসেন গুলি করে ওদিনে পালাইছেন, আবার শেখ হাসিনা ওরা ডাইকে আনছে, ঠিক আছে, 2-3 তারিখে, তারপরে পালাইছে, সে কোনো কিছু না নিজেই যায় নাই, সে পালাইছে, আবার পালাইছে। তো এই হলো ঘটনাটা। আপনি এতগুলো মানুষ কোত্থেকে আসলো? আপনি এই যে শুধুমাত্র শহীদ মিনারের আন্দোলন বা শাহবাগের আন্দোলন, এটাতে শেখ হাসিনার উচ্ছেদ হয় না। শেখ হাসিনার উচ্ছেদের যদি আপনি ত্রিমুখী আক্রমণটা হিসাব করেন, তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন যে শেখ হাসিনার, আপনি যদি হিসাব করেন 450-র উপরে বিএনপির কর্মী মারা গেছে লিস্টেড, জামাতের কর্মী কতগুলো মারা গেছে, আপনি এনসিপির কর্মী কতটা মারা গেছে, আপনি হিসাব করেন, সাধারণ জনগণ কতটা মারা গেছে। তো এই যে সাধারণ জনগণের নামা নিয়ে আসলো, কারা আনলো? যারা বিক্ষুব্ধ ছিল শেখ হাসিনার প্রতি, তারাই আসলো। তো সিমিলারলি ধরেন অনেকের সাথে আমিও ছিলাম। আমি আপনার একটা ভিডিও দেখাবো না যে এখানে আমি ছিলাম এবং আমার সাথে কত লক্ষ লক্ষ মানুষ ছিল, মনে হয় যে সমস্ত নারায়ণগঞ্জবাসী নেমে আসছিল, তখনও গুলি হচ্ছিল। আমি তখন 175 জনকে আমি হসপিটালাইজ করছি, ওদেরকে হসপিটালাইজ করছি, ওদের চিকিৎসা দেওয়ার যত রকম ব্যবস্থা আছে, মেডিসিন থেকে নিয়ে, তারপর যে ছিটাগুলোগুলো বের করার জন্য, আর ফ্যাক্টরিতে এক টাইপের একটা নিডেল পাওয়া যায় সুতা কাটার জন্য, ওটা অনেকটা নাইফের কাজ করে, তো ওইটা দিয়ে খোঁচায় খোঁচায় মনে করেন উঠাইছে, ওদের কষ্ট হয়েছে, তারপর উঠাইছে, এভাবে করছে। মানে নার্স টার্স কয়টা নার্স আর ডাক্তার কেউ ছিল না। তো এত রুগী, এটা বলার মতো, নিতেই চাচ্ছিল না। তারপর আমি জোর জবরদস্তি এই জায়গায় ভর্তি করায়, মানে এক একজনে কাতরাইতেছিল, এমন অবস্থা করতেছে, যন্ত্রণা, মানে আপনাকে দেখাবো না আমি ওই ভিডিওটা, তো দেখেন যে ওই জায়গাতে কি অবস্থাটা ছিল। তো এই অবস্থাতে আবার আরেকটা ঘটনা ছিল। তো তখন মনে করেন থানার, হঠাৎ করে শুনতে পেলাম যে সিদ্ধিরগঞ্জ থানাটা লুট করে নিয়ে গেছে। চিন্তা করলাম নারায়ণগঞ্জ থানা, আমার নারায়ণগঞ্জ থানা থেকে একজন দারোগা, উনি ফোন করলো যে স্যার এই ব্যাপার, যেভাবে হোক একটু নারায়ণগঞ্জ থানাটাকে রক্ষা করুন। 5 আগস্টের কথা স্যার, 5 আগস্টের কথা, যে এই জায়গায় তো অনেক আর্মস আছে, মানে যখন শেখ হাসিনা পালার গেল তখন অলরেডি পালাই, তো তখনও পালাই যায়। তো ও যখন আমার ফোন করলো তখনও সে পালাই যায়, বাট মানে ওই জায়গাতে পুলিশ মানে মানুষজনের অবস্থানে, মানে ওরা চিন্তা করলো যে এখন আমাদেরকে জ্বালাই দিবে, যেটা অন্য অন্য জায়গায় করেছে, যে ঘটনাটা হয়েছে, ওরা কলাপসেবল গেট বন্ধ করে দিয়ে ওরা ভিতরে রয়ে গেছে। তখন আমার ফোন করলো, তখন আমি বললাম যে একজন রাজনৈতিক নেতাই আছে, তারে বললাম যে আপনি একটু যান, যে ওই জায়গাটা ভাষণ টাষণ দিলে হয়তো থানাটা সেভ হইব। আমি তো মনে করছি সে গেছে। তো পরে আবার দেখলাম যে আবার ফোন করছে, বললো যে স্যার কেউ তো আসলো না। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি আসতেছি। পরে আমি গেলাম, তো ওরা দেখলাম যে ভয়ে খুবই কাঁপতেছিল, মানে সাংঘাতিক অবস্থা খারাপ ছিল। তো আমি যে দারোগাটা ছিল, অন্য কোনো আর অফিসার কেউ ছিল না, ওসিটা পালাইছি। তো ওই দারোগাটারে আমি নিলাম, আর ওই জায়গায় 21 জন পুলিশ ছিল, এদেরকে করলাম, পাশে একটা মসজিদ ছিল, আমি মসজিদের 3 তলাতে উঠাই দিলাম। চিন্তা করলাম যদি কেউ আগুন টাগুন জ্বালায় দেয় তাহলে তো একটা বিপদ দিতে পারে। আর তখন লোকে লোকারণ্য, মানে কে কাকে চিনে, আপনি চিন্তা করেন, আমাকে যে সবাই চিনবে উন্নত। তো তখন আমি ওই জায়গা থেকে দারোগাটার, ও খুবই ভয় পেতেছিল, তো ওরে আইনা প্রথম বাসায় আনলাম। তো বাসায় আনার পরে ওরা বাসায় দিলাম, তখন রাত্র 7টা-8টা বাজে, 8টা-9টা বাজে। তখন বললো যে স্যার এই কনস্টেবলগুলো এগুলো তো খুবই খারাপ অবস্থায়, ইনকেস যদি ওরা আবার সবাই ইউনিফর্ম পরা ছিল, ওরা তো ওই যে ক্যাম্প আলাদা কোনো জায়গায় হয়তো ক্যাম্প থাকে, ওই জায়গায় ওদের ড্রেস আপ থাকে, তো ওই জায়গায় পর্যন্ত ওরা পৌঁছার মতো অবস্থা ছিল না, ওরা ছিল আবার ড্রেসে। তো পুলিশ দেখলেই তো তখন অবস্থাটা বুঝতেই পারেন। তা ও বললো যে স্যার ওরা তো ড্রেস আপে কোনো অবস্থাতে যদি জেনে যায় তাহলে তো ওদের একটারও
জীবিত রাখবে না। জি তখন আবার গেলাম, তো যাওয়ার পর আবার 21টা লুঙ্গি কিনলাম, আর ফ্যাক্টরি থেকে কিছু গেঞ্জি নিলাম। তো এটা নিয়ে তাদেরকে বললাম যে ঠিক আছে, তোমাদের এই জায়গায় থাকাই দরকার নেই, তোমরা এই জামা কাপড় খুলে রাখো, এটা প্যাকেট করো। এটা জি ছালার বস্তার মধ্যে ভরলো, বইটা আমি বললাম যে আমার গাড়ির মধ্যে, গাড়ির পিছনে দিয়ে দাও। ওদের যার ছিল, জি তো গাড়ির পিছনে দিয়ে দাও। আর আপাতত আর্মস জীবন টার্মস বাঁচে। এগুলো তো থানার মধ্যেই ছিল। জি তো পরে আমি ওই জায়গাতে নারায়ণগঞ্জের দায়িত্বে যে মেজর সাহেব ছিল, তো ওনার সাথে যোগাযোগ করলাম, তো ওনারা ফোন করলাম, বলে যে ঠিক আছে, তা রাত্রে যাক, কালকে সকালবেলা আপনি এক কাজ করেন, ওই যে যার কাছে যে চার্জ আছে উনি কোথায়? তো আমি বললাম যে উনি আছে আমার কাছে। বলে যে আপনি ওনারা সকালে নিয়ে আসেন, আমি এটা দায়িত্বটা বুঝে নিই। তো সকালে যাওয়ার পরে, এটা হলো 5 তারিখ, 6 তারিখে, জি 6 তারিখে ওই দায়িত্ব তো মানে সমস্ত কিছু আমসে আর্মিরে বুঝিয়ে দিলাম। তো এইটা একটা। আরেকটা করলাম আপনার সেম, তখন চিন্তা, ও বললো যে স্যার এইটাও তো ফতুল্লা তো একই অবস্থা হইব। গেলাম আবার ফতুল্লাতে, তো ফতুল্লায় যে রিয়াজ চৌধুরী যেটা বহিষ্কার করছে, ওরে ফোন দিলাম। তো ও বললো যে ঠিক আছে দাদা, ও আমার সাথে আগে পরিচিত, অনেক আগে। তো ও বললো যে ঠিক আছে দাদা, আমি এক কাজ করি, আপনি কতজন লোক লাগবো বলেন। ওর আবার ওই জায়গায় বেশ ভালো প্রভাব আছে। তো ও আমার আবার 20-30 জন লোক দিল। বেশ মানে ওর যেহেতু ওই জায়গায় ক্ষমতাবান, তো ওই দারোগাটা আবার আমার পরিচিত ছিল, ফতুল্লা থানায় যেটা ছিল। তো ওরা আমি অনেক আগে থেকে চিনতাম, কেমনি কেমনি ট্রান্সফার ওই জায়গায় আসছে। জি সে আমার ফোন দেওয়া বললো। তো আমি আবার ওই জায়গায় 20-30 জন লোক দিলাম, ওই দারোগারে দিলাম। বললো তোমরা এই জায়গায় থাকো, কিচ্ছু হবো না, যেহেতু ওরা আছে এই জায়গায় কেউ আসবে না। তো ওইটা ওই জায়গায় রইলো। পরে আমি রিসার্চে দিয়ে কি বলে মেজর সাহেবরে দিয়া এটার 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 বুঝিয়ে দিলাম, ম্যানেজ দুইটা করলেন। থানা। স্যার আমি আর বন্ধ থানাটা বলে দিলাম। জি তো উনি আবার বললো যে আমি ওই পারে যেতে পারবো না, আপনি এক কাজ করেন, বন্ধ থানা আপনি আর্মি পাঠিয়ে দেন। তো উনি বন্দরে ওনাদের একটা ক্যাম্পাস, ওই যে নৌবাহিনীর কিছু জি আছে, তো ওইটা ওরা ওই জায়গাতে টেক ওভার করছিল ওই সময়, বন্ধ থানাটা। স্যার আমি শেষ প্রশ্ন হিসেবে যেটা চিন্তা করছিলাম যে আপনাকে নারায়ণগঞ্জের মানুষ বা আপনার নির্বাচনী এলাকার মানুষ, নারায়ণগঞ্জ 5-এর মানুষ কেন ভোট দিবে? আহ, আমি আমার মনে হয় এই উত্তরটা আমি এতক্ষণ আলোচনার মধ্যে বুঝে গেছি আপনাকে আসলে কেন ভোট দেওয়া উচিত। মানে আমার ভালো লাগছিল আপনি যখন এই কথাগুলো বলছিলেন। আমি স্যার মনে হচ্ছিল যে একটা তরুণের সাথে কথা বলছি যার বয়স হয়তো 22। স্যার আপনি আপনার মুখে যদি একটু বলেন যে আপনি নির্বাচিত হলে আসলে মানে প্রথমত কেন ভোট দেওয়া উচিত আপনাকে, আপনার কথাটা একটু শুনতে চাই, এবং নির্বাচিত হলে নারায়ণগঞ্জের মানুষের জন্য আসলে কি পদক্ষেপ নেবেন আপনি? শোনেন, আমি নিজেও বলি, এটা আমার নিজে থেকে বলি, আমার জি নিজের কথা, যে যেই হোক একটা যোগ্য লোক দরকার। আমি এটাও বললাম আপনাকে একটু আগেও, যে যেই হোক একটা অভিভাবক দরকার। অ্যাকচুয়ালি তো যদি পলিটিক্সটা হয়, তো পলিটিক্সটা পলিটিক্সের মতো হওয়া দরকার। চাঁদাবাজ, জুলুমবাজ, নির্যাতনকারী, এইসব লোক যাতে পলিটিক্সে না থাকে। আপনি জিয়া রহমান সাহেবের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের এটা কথা নিশ্চয়ই জানেন, যে আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এক্স্যাক্টলি। এই কথাটা ব্যঙ্গ করে কিন্তু অনেকে অনেক রকমভাবে অনেকভাবে ডিসক্রাইব করছে, ব্যবহার বিশ্লেষণ করছে। তা আমি দেখলাম যে এটা আসলে ট্রু ফ্যাক্ট। পলিটিশিয়ান হইতে গেলে পলিটিক্সের মতোই পলিটিক্স করা উচিত, এবং তারাই পলিটিক্সে আসবে যারা পলিটিক্সে আসার যোগ্য বা যোগ্যতা রাখে, যারা যারা ইতিহাস সম্বন্ধে জানে, পলিটিক্স সম্বন্ধে জানে, যারা নেতা নেত্রী সম্বন্ধে জানে। তাহলে আপনি যদি বিএনপি করেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, তাহলে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানতে হবে। আপনি দেশমাতা, আপসীন নেত্রী, যাই বলেন না কেন, 3বারের প্রধানমন্ত্রী জি বেগম খালেদা জিয়া, তাকে জানতে হবে। জি আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে জানতে হবে। আপনি যদি একটু খেয়াল করেন, আপনি জিয়া রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বক্তৃতাগুলো আপনি খেয়াল করেন, কারোর সম্বন্ধে কোনো কটূক্তি নেই। আপনি যেই শেখ হাসিনা, এটা পিচাসের মতো, আপনি ওনাকে কত কষ্ট দিচ্ছে আপনি হিসাব করেন। বাংলাদেশে যদি কোনো নির্যাতিত পরিবার থাকে, সেটা হলো জিয়া পরিবার। জি আপনার জিয়া রহমান নির্যাতিত, বেগম খালেদা জিয়া নির্যাতিত, তারেক রহমান, জনাব তারেক রহমান নির্যাতিত, কোকো। কোকো সাহেব জি নির্যাতিত। তো এখন আপনি যদি হিসাব করেন, তাহলে আমরা কি নির্যাতিত? আমরা নির্যাতিত না। অনেকে বলে যে আমরা নির্যাতিত,
আমি বললাম আমরা ওই তুলনায় কোনো কোনো একটু নির্বাচিত না। একটা মানুষ 17 বছর যাবৎ নির্বাসিত, আরেকটা মানুষ সেম সময়ে নির্বাসিত, মৃত্যুবরণ করলো বিদেশে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মায়ের জন্য কতটুকু কষ্টদায়ক। সে নিজে জেলে বন্দী, ওই সময়টাও কিন্তু উনি বন্দী জি শুধু করোনার জন্য। আপনি আপনি চিন্তা কতটুকু অমানবিক হইলে অন্য অন্য জেলের মধ্যে রাখে নেয় বা পিজি হসপিটালে রাখে নেয়। তার একটা মানে পরিত্যক্ত জেলখানা, এটা পরিত্যক্ত জেলখানা। এখন যেগুলো অ্যারেস্ট হয়েছে আমার হিসাবে তাদেরকে ওই পরিত্যক্ত জেলখানায় ওই যে মানিক যেটা আছে, কালো মানিক যেটা বলে বিচারপতি বলে, বলে না যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজও বেঁচে এই জনতা। তো ওদেরকে ওই জায়গায় রাখা, বিচারের আগ পর্যন্ত আমার মতে হলো এই রাজনীতির যত গোটারে ধরছে ওইটা ওই পরিত্যক্ত জেলখানা, তো ওদেরকে রাখা উচিত। তাহলে ওরা বুঝতো যে ওই কষ্ট, গুমট বাঁধা নির্জন একটা জায়গা কতটুকু কষ্ট, এটা বুঝতো। এটা কিন্তু শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে এটা দেখাইছে। আজকে দেখেন আপনি তার পরিণতিটা, আল্লাহ কি না পারে। আজকাল সে দৌড়ে পালাইছে। অনেকে বলে সে পালায় না, এইটা করে নাই, সে নিজে বলে সে প্রাইম মিনিস্টার, এখনো বলে বলে যে আমি এখনো প্রধানমন্ত্রী, কিন্তু চেহারা দেখানোর সাহস পাচ্ছেন না। কথা বাদ দিলাম, তাহলে উনি যে এখনো প্রধানমন্ত্রী, তো উনি কি ছুটিতে আছেন? উনি কিসে আছেন? উনি কি কোনো রাষ্ট্রীয় সফরে কোথাও আছেন? না। কোনো ভ্যাকেশন আছেন? তো হাউ লং, যদি ভ্যাকেশনও থাকবে কতদিন থাকবেন? তুমি কোথায় আছেন? কিন্তু চেহারাটা দেয় তো লজ্জা লাগে। এখন আবার ওই কথা বললে তারপর আবার কন্ট্রোভার্সি হয় যে এটা এআই দিয়ে তৈরি কিনা, ওইটা দিয়ে তৈরি কিনা, এটা দিয়ে তৈরি কিনা, মানে নানাবিধ আবার আবার ফ্যাক্ট চেক যেতে হয়। তাহলে আপনি পলাতকও না, আপনি প্রাইম মিনিস্টারও, আবার আপনি চেহারাও দেখেন না, আবার আপনি পালায়ও গেলেন। আর যদি না যেতেন তাহলে দেখতেন যে পালানো না না পালানোর পরিণতিটা কি হইতো দেখা যেত। আজকে আমি একটা ভিডিও দেখছি, একটা ভদ্রলোক আওয়ামী লীগ করে, সে অনেক আগে একটা বক্তৃতা দিয়ে বলতেছিল যে আজকে যারা সালাম দিতেছে কালকে কারা কর্নি দিব, ভালো মতো চলো। দেখলাম যে ওনার ওই আগের যে প্রিডিকশন, আপনি দেখেন প্রতিফলন হয়েছে। নাহলে আপনি একটা কবরে যান, আপনার বাবার কবরে যান, আপনি জিয়ারত করেন, কি বলেন? আপনি তো বলেন যে আল্লাহ আমার আব্বাকে বা আমার আম্মাকে বেহেশত নসিব করো, কবরের আযাব থেকে মুক্ত করো। তো শেখ মুজিবের কবরে গিয়ে কেন বললো যে এরে দোজখের সবচেয়ে উত্তম স্থানে তারে প্রতিষ্ঠিত করো, কেন বললো? উনি তো আওয়ামী লীগও করতো, উনি তো শেখ মুজিবের একজন ওর তো পিতা শেখ মুজিব, তার পিতা সম্বন্ধে এই কথা কেন বললো যে দোজখে পাঠাও? আপনি দেখেন, যদি চিন্তা করেন এগুলো, আপনি অটোমেটিকলি মানুষের মনের থেকে, আপনি দেখেন এর আগে একটা দোয়া করাইছে শেখ মুজিবের, ওই যে 15 আগস্টে হত্যার ব্যাপারে বলছে যে ওনারা যারা হত্যা করছে তাদেরকে জান্নাতের, হ্যাঁ, জান্নাতে দিও। আপনি দেখেন ওদের দোয়ায় শেখ হাসিনা যাদেরকে খুনি বলতেছে বা খুনের দায়ে ফাঁসি দিল, তাদের জন্য শেখ হাসিনা দোয়া করাইলো, সেই জবাব বললো যে ওনারা যাতে জান্নাত প্রাপ্তি লাভ করে। আপনি দেখেন অবস্থাটা, তার জীবদ্দশা, তার ক্ষমতা থাকাকালীন অবস্থাতে। আর এখন তো ক্ষমতাই নেই। ঠিক আছে, যদি একটু অ্যাড্রেস করেন নারায়ণগঞ্জের মানুষ, আপনি নির্বাচিত হলে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন? যেটা বললাম যে যোগ্যতা ভিত্তিতেই তো সবাই করবে। প্রথমত কথাটা হলো যে আপনি যোগ্য কিনা। প্রথম প্রশ্নটা হলো আমি বলতে না, অন্য কেউ বলতে না, প্রথম প্রশ্নটা হলো যে আপনি যোগ্য কিনা, আপনি এই দলটাকে ঠিকমতো ধারণ করেন কিনা, বা আগে পরে আপনি এই দল থেকে বিচ্যুত কিনা। এটা হলো আমার প্রথম প্রশ্ন, এটা হলো আমার প্রশ্ন, এটা আমার দলের কাছেও আমার কিন্তু এটা প্রথম প্রশ্ন যে এটা দেখা উচিত। নম্বর 1। নাম্বার 2 হলো যে আপনার ওই মেধা জ্ঞান বুদ্ধি আছে কিনা যে আপনি জনগণের কল্যাণে কোনো কিছু করবেন। ঠিক আছে, এটা হলো আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো যে আমি ইচ্ছা করলে কিন্তু একটা পরিকল্পনা করতে পারবো না, এটা একটা নগর পরিকল্পনাবিদ লাগবে। হ্যাঁ, আমি একটা বিচার করতে পারবো, একটা সালিশ করতে পারবো, আমি 10টা মানুষের সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো, কিন্তু আমি ইচ্ছা করলে একটা কলেজ নির্মাণ করে দিতে পারবো না, একটা ইউনিভার্সিটি নির্মাণ করে দিতে পারবো না। নারায়ণগঞ্জে কিন্তু অনেক কিছু জিনিসের প্রয়োজন আছে। ধরেন একটা একটা ভালো, যদি আপনি চিন্তা করেন, একটা ভালো মেডিকেল কলেজ নাই। আপনি এখনো একটা যদি হার্টের রুগী হয় তার ঢাকা আসতে হয়,
তো এই অভাবগুলো কিন্তু নারায়ণগঞ্জবাসী সবাই জানে। চিকিৎসা সেবার একটা ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে, যানজটের ব্যাপার আছে, হকারের ব্যাপার আছে, অপরিকল্পিত অপরিকল্পিত নগরায়নে আছে। যে রাস্তাগুলো একসময় এরশাদের সময়কালে যে রাস্তাগুলো প্রশস্ত করার জন্য অ্যাকোয়ার করা হয়েছে, সেটা কিছু জায়গা ভাঙছে, আবার কিছু জায়গা নাসিম ওসমানই দখল করে সেই জায়গাটা দোকান করে দিচ্ছে। তো সেই জায়গাগুলো মনে করেন উদ্ধার করা, এটা উদ্ধার করে নারায়ণগঞ্জের যানজট কমে যাব। এবং নারায়ণগঞ্জের যানজটটা একটা বিরাট সমস্যা এখনও। আমি যদি আপনার এই জায়গাতে রওনা দিই, আমি চাষারা পর্যন্ত পৌঁছতে পারবো ধরেন 30 মিনিটে, বাকি 30 মিনিট লাগবে আমার মানে হাফ কিলোমিটারও না এতটুকু যেতে। ঠিক আছে, তো এই যে দুরবস্থাটা, তো এই দুরবস্থা দূরীকরণের জন্য যে একটা পরিকল্পনা, সঠিক পরিকল্পনা, তা এখন ধরেন এই যে অনুমোদিত না, অনুমোদিত বিহীন যেসব যানগুলো আছে এগুলো চলতেছে, যার যার ইচ্ছা মতো যান তৈরি করে নিচ্ছে। তো এগুলো দিয়ে ধরেন মনে করেন বিভিন্নভাবে চলতেছে। আপনি আগে চলতো প্যাডেল, যে রিক্সা ছিল এটা ছিল, এখন ধরেন সবাই মোটর লাগাই দিচ্ছে। এবং এই মোটরে যদি আপনি ব্রেক করেন, আপনি এই মোটর কন্ট্রোল করতে পারেন, এটা এই ধরনের। আপনি এই অবস্থার মধ্যে আপনি এগুলো রাখছেন কেন? আপনি পারমিশন দিচ্ছে কি এটার? ঠিক আছে, তো এগুলো রিমুভ করে এটার রিপ্লেসমেন্ট করা। হ্যাঁ, আমার কথা হলো যে যানবাহনের দরকার আছে, সেটারও একটা সীমারেখা আছে। ঠিক আছে, আপনি সেই স্পিডে আপনি দেখেন যে যার জন্য স্পিড লিমিট দেওয়া আছে, স্পিড যদি লিমিট ক্রস করেন তাহলে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবেই। তো অতএব আপনার সেই কাঠামোতে আনতে হবে, প্রত্যেকটা জিনিসকেই একটা কাঠামোতে আনতে হবে। মাদক আছে, মাদক বন্ধ করতে হবে। মাদক সেবী যাতে মাদক সেবন করতে না পারে, রিহেবিলিটেশনে যা আছে সেটা করতে হবে। তো এইসব জিনিসগুলো যেগুলো আছে এগুলো তো মুখ্য বিষয়, তাই না? বাজার ব্যবস্থা, সিন্ডিকেট, চাঁদাবাজি, এগুলো তো সবচেয়ে বড় মূল সমস্যাটা। ওয়ান্ডারফুল। তো এইগুলো যদি আপনি বন্ধ করে দেন, অটোমেটিকলি আদার দেন সব কিছু সোজা হয়ে যাব। স্যার, থ্যাংক ইউ। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এবং আপনার মতো একটা মানুষের সাথে কথা বলতে পারার এই অভিজ্ঞতা আমার অনেক দিন মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার যারা সামনে যারা কলাকুশলী আছে তাদেরকে ধন্যবাদ, এবং আপনার এই সংস্থাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ স্যার।